আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ। টার্নওভারও বেশ স্লো রয়েছে এবং দিন শেষে আমরা যদি লেনদেনের চিত্রটা একটু দেখে নেই, সূচকের অবস্থান, কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারিয়েছে, সেই চিত্রগুলো যদি একটু দেখে নিই, আপনারা দেখছেন যে 44 পয়েন্ট কমে লেনদেনের সমাপ্তি হয়েছে ডিএসসির প্রধান সূচকের। এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে, 241টি, দর বেড়েছে মাত্র 101টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখছেন সেখানেও 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল। এবং দিন শেষে টার্নওভার যদি একটু বলি যে সেটা 1070 কোটি 39 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের সমাপ্তি হয়েছে। তো কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই যে বাজারের যে লেনদেন এবং এটাকে কিভাবে দেখছেন? বাজারের লেনদেনটা তো আনএক্সপেক্টেডলি কিছুটা কমে আসছে। আমরা তো ধরেন যে কোনো অবস্থায় 1500 কোটির নিচে যেতে চাচ্ছি না আপাতত। সেখানে দেখা যাচ্ছে যে 1100 কোটির কাছাকাছি, বিটুইন 1000 টু 1100 ক্রোর। এটা একটু মানে অনেকদিন পরে তো একটু কারেকশন হলো, যার ধরুন হয়তো বাজারটা একটু স্লো হলো, কিন্তু এটা মানে এটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন না, কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যে কনফিডেন্সটা রিবিল করতে যাচ্ছি আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক। এসএসসি ইজ অলসো ট্রাইং দেয়ার বেস্ট। আমরা ভলিউমটাকে আবার আপনার বিটুইন 1500 টু 2000 ক্রোরে নিয়ে যেতে জি, একটু জানতে চাচ্ছিলাম এটা কি ডাউন ট্রেন্ড নাকি আসলে কারেকশন, যেটা আপনি একটু আগে বলছিলেন হয়তো কারেকশন। আপনি আমাদের মার্কেট কত ধরেন দিস গভর্নমেন্ট কেম ইন পাওয়ার, হ্যাঁ, প্রায় 800 পয়েন্টের কাছাকাছি বেড়ে গিয়েছে, রাইট? এন্ড ভলিউম ফ্রম 500 টু 1600 পর্যন্ত আমরা রিচ করেছি। সো সেখানে এটা একটা মাইল্ড কারেকশন, মানে ইটস নট এ ফুল কারেকশন। সো মাইল্ড কারেকশন, কিছুটা ভলিউম কমবে, কিছুটা আপনার ইন্ডেক্স তো অ্যাডজাস্ট হবেই, কারণ ইন্ডেক্স তার একদিকে চলতে পারে না। একটু জানতে চাইবো যে নতুন মার্জিন লোন বিধিমালা, যেটা খসড়া একটা অনুমোদন, চূড়ান্ত একটা খসড়া করা হয়েছে, সেটা হচ্ছে ইতোমধ্যে আপনাদের পক্ষ থেকে হচ্ছে এটাকে স্বাগত জানানো হয়েছে। এটা নিয়ে যদি একটু মন্তব্য শুনতে চাই আপনার কাছে। আমাদের সাথে আমরা মোটামুটি যারা স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার, স্টক ব্রোকিং কোম্পানিজ অ্যান্ড দ্য মার্চেন্ট ব্যাংকস, আমরা বসেছিলাম লাস্ট উইকে উইথ দ্য হোল কমিশন, যেখানে আমরা আমাদের কনসার্নগুলি বলে আসছি এবং কনসার্নগুলি মোটামুটি 100% আমি বলতে পারি যে আই মিন অ্যাকসেপ্টেড বাই বিসেক। তারপরে তো পাবলিক ওপিনিয়ন তো দিবে এবং পাবলিক ওপিনিয়নে আমাদেরও দেওয়ার সুযোগ থাকবে, বা পাবলিক বা ইনভেস্টার অন্যান্য স্টেক হোল্ডারও দেওয়ার সুযোগ থাকবে। আমরা আপনার লার্জলি এটাকে ওয়েলকাম করার কারণ হচ্ছে যে গত রিভিউ এবং রিভিশনের সময় ইন 2025 যেভাবে মার্জিন রুলটা এসছিল, সেভাবে আসলে অ্যাকচুয়ালি ইট ওয়াজ নন ফাংশনাল। এটা কোনোভাবে ফাংশন করা যাবে না এবং যাচ্ছিল না। এখন আমরা যেটা চাচ্ছি যে এটাকে অবশ্যই মানে মেনটেনিং দ্য স্ট্রিক্ট গাইডেন্স অফ বিসেক, গভর্নেন্সটা আনকম্প্রোমাইজিং রেখে মনিটরিং, এবং আমাদের ধরেন আমরা তো প্রতিটাই সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন, আমাদের নিজস্ব নীতিমালা তৈরি করে এমনভাবে একটা রেগুলেশন আমরা চাচ্ছি যে যেখানে আমরা মার্কেটটাকে ফ্যাসিলিটেট করব, অ্যাট দ্য সেম টাইম আমরা যতটুকু সম্ভব রিস্কটাকে অ্যাভয়েড করব। প্রিভিয়াসটা থেকে যেটা খসড়া করা হয়েছে সেখানে আসলে চেঞ্জগুলো কোন জায়গাটাতে এসেছে, যদি সেটা একটু জানতে চাই। চেঞ্জগুলি আপনার ধরেন আমি অনেকগুলি চেঞ্জ তো আসছে, অনেকগুলি এত হয়তো সম্ভাবনা। ধরেন আপনার এই যে আমি লেটেস্ট একটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে যে আপনার বেক্সিম কোড যখন আপনার ফ্লোর প্রাইস লিফট করলো, তখন আগের আইনে যেটা ছিল যে আপনাকে যখন এটা আপনাকে ট্রিগার আসে, ট্রিগার দিতেই হবে, আদারওয়াইজ ইউ উইল বি পার্সোনালি রেসপন্সিবল, মানে অ্যাজ ইফ। তো সেটা তো ধরেন যেটা হলো যে তারপর দেখা গেল 2-3 দিন মার্কেটটা পড়ার পরে, কারেকশন হওয়ার পরে সেখানে 5 কোটি 7 কোটি সেল দেখানো যাচ্ছে, বুঝছেন? তো এটা তো একটা প্যানিক ক্রিয়েট করে। এই যে ধরেন সিচুয়েশনগুলি, এই বাধ্যবাধকতা থেকে আমরা বেরিয়ে আসতে যাচ্ছি। তারপরে আমরা ট্রিগারটাকে চেঞ্জ করতে যাচ্ছি, আমরা মার্জিন কলটাকে চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ মানে এসএসসিও চাচ্ছে। তো আমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকতে যাচ্ছি, যেখানে দ্য ইনভেস্টার উইল বি প্রোটেক্টেড ফার্স্ট। লেন্ডার তো অবশ্যই মানে লেন্ডার উইল কিপ দিয়ে প্রোটেকশন, বাট এট দ্য সেম টাইম যে ইনভেস্টার প্রোটেকশনটাকে আমরা এনশিওর করতে চাচ্ছি যে কোনো কারণে ধরেন ভুলে মার্কেটের এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে অনেক সময় মার্কেট ওভার কারেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে যাতে বিনিয়োগকারীরা কখনোই খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত না হয়।
আরেকটা বিষয় যে বাজারের জন্য আসলে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সংস্কারমূলক উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে যদি একটু আমি কয়েকটা বিষয় যদি একটু উল্লেখ করি, তার মধ্যে রয়েছে এই যে 30 সূচকগুলোকে নিয়ে ডে ট্রেডিং এর একটা সিস্টেম অনুমোদন হয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে সিগনেচার বিষয়টা, সেটা হচ্ছে এখন আর ব্রোকারেজ হাউসগুলোর কাছে থাকবে না, সেটাও হচ্ছে এখন ডিজিটালাইজড করা হবে। তারপরে হচ্ছে আগামী 1 বছরের মধ্যে, যদিও এটা আগামী 1 বছরের মধ্যে করা হবে, সেটা হচ্ছে যে ডিএসসির সার্ভেলেন্স বিভাগকে এআই করা হবে। এরকম বেশ কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং সবচেয়ে যেটা অনেক বিনিয়োগকারীরই মন্তব্য যে সবচেয়ে বেশি যেটা বেশি চ্যালেঞ্জিং সেটা হচ্ছে ডে ট্রেডিং এর সিস্টেমটা। এই যে এতগুলো সংস্কার আসলে একসাথে, সেটা বিনিয়োগকারী বা বাজার কতটা হচ্ছে একই সাথে নিতে পারবে? না, আপনার ঘোষণাগুলি একসাথে আসছে, কিন্তু এগুলি একসাথে আপনার ইমপ্লিমেন্টেশন তো সম্ভব না, এগুলি গ্র্যাজুয়ালি যেতে হবে। যেমন ধরেন আমরা যদি T+0-তে যেটা বলছি যে আপনার ডে ট্রেডিং বলি বা স্ক্রিপ্ট নেটিং বলেন, সেটা কিন্তু আমার সফটওয়্যারটা চেঞ্জ করতে হবে। আমার T+1-এ যেতে গেলে সফটওয়্যারটা চেঞ্জ করতে হবে। তো এগুলি ঘোষণা হচ্ছে যে এগুলি আমরা মানে এই পরিবর্তনগুলি আমরা আনবো, আমরা মানে বিসেক আনবে আমাদের রিকোয়েস্টে। কিন্তু এগুলি আপনার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে অ্যামাং দ্য ইনভেস্টার্স, সো দ্যাট ওনারাও জানে যে কি কি পরিবর্তন আসছে, আমরা কোনো সারপ্রাইজ দিতে চাচ্ছি না। আর এগুলি তো ধরেন অনেক দিন ধরে বলে আসছে, বাট এখন যেটা হচ্ছে কি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। যেমন এসএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জকে বলে দিয়েছে এবং চিটাং স্টক এক্সচেঞ্জকে বলে দিয়েছে যে ডে নেটিংটা চালু করার জন্য। তো এখন যেহেতু এটা the instruction has been given, now the BSE is working on the functional issues. তো এটা তারপর হয়তো T+1-এ আসবে। আমরা একটা একটা করে যাচ্ছি, বাট আমরা বারবার বলছি যে এগুলি সব গ্র্যাজুয়ালি হবে, দ্যাট উই উড লাইক টু কিপ দ্য ইনভেস্টার্স আপডেটেড দ্যাট এই পরিবর্তনগুলি আসছে। কিন্তু এই যে T+0 যেটা ডে ট্রেডিং এর সিস্টেমটা, সেটা আসলে অনেক বিনিয়োগকারী কিন্তু এখানে একটা নেগেটিভ মন্তব্য আছে। তারা আসলে বলছে যে এটা বাজারের জন্য খুব একটা ইতিবাচক হবে না। মানে এটা নিয়ে যদি একটু আপনার মন্তব্য শুনতে চাই। ধরেন ডে ট্রেডিংটা তো সারা বিশ্বেই এটা ইটস এ কমন ইনস্ট্রুমেন্ট, এটা আনকমন কিছু না। আমাদের এখানে যেটা ছিল যে আমাদের ধরেন মার্কেটটা ছোট, আমরা একসাথে সবগুলি করতে চাচ্ছিলাম না, বাট ডে নেটিংটা অনেক দিনের ডিমান্ড ছিল, ইনভেস্টরের ডিমান্ডও ছিল। তাতে হয় কি আপনার ফ্লেক্সিবিলিটি এবং মোবিলিটি অফ দ্য স্টক এবং মানি বাড়ে, যেটা আমাদের T+2-তে অনেক দিন আপনার 2টা দিন সময় কিন্তু নষ্ট হচ্ছে ফর ট্রানজাকশন, যেটা পৃথিবীতে এখন খুব কম সংখ্যক দেশই আছে। যে T+0-তে তো আমরা সব স্টকে যাচ্ছি না, আমরা যাচ্ছি ইটস এ পাইলট প্রজেক্ট। আমরা যাচ্ছি আমরা টু স্টার্ট উইথ 30 DSE 30 এবং অল ব্লু চিপ স্টকস। এটার পর দেখবো যে আমরা ধরেন এটা হয়তো 6 মাস রান করবো, 6 মাস রান করার পর আমরা দেখবো যে ইনভেস্টার রেসপন্সটা কেমন, হাউ দ্য মার্কেট ইজ রিয়েক্টিং, হাউ দ্য মার্কেট ইজ টেকিং। সো ইফ এভরিথিং গোজ ওয়েল, তারপর হয়তো আমরা ওখান থেকে প্রসিড করবো। বাট আই এম শিওর ধরেন আপনার ব্লু চিপ স্টক দিয়ে শুরু করছি, তো আপনার যে কনফিউশনগুলি সেগুলি থাকবে না ওয়ান্স উই স্টার্টেড দ্য ট্রেডিং অ্যান্ড দ্য সিস্টেম। মানে এখান থেকে আসলে ফিডব্যাক নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জি, অবশ্যই অবশ্যই, ইটস নট ফাইনাল, মানে এটা একটা আপনার আবারও বলছি যে ইটস এ টেস্ট রান পাইলট প্রজেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যে গত পরশুদিনই হচ্ছে একটা নিউজ আমরা দেখেছি যে বেশ কিছু কোম্পানিকে হচ্ছে আসলে সেটা হচ্ছে তদন্তের একটা নির্দেশ দেওয়া হয়েছে বিএসসি থেকে ডিএসসি-কে। তো সেই জায়গাতে যদি আমি একটা কোম্পানির এখানে রেফারেন্স টানি, যে এখন তো মার্কেটে আসলে যে কোম্পানিগুলো রয়েছে সবগুলো কোম্পানি আন্ডার ভ্যালুড, এবং অনেকগুলো কোম্পানির আছে সেটা পি অনেক কম, সেখানে তাদের ইপিএস ভালো। তো সেই জায়গাতে আসলে যাদের যে কোম্পানিগুলো আন্ডার ভ্যালুড, সেই কোম্পানিগুলো যদি বাড়তে থাকে, সেখানে আসলে তাদের তদন্তের নির্দেশ বা তদন্ত করা, সেটা কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে আপনার কাছে? ওয়েল, আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে যে আন্ডার ভ্যালুড কোম্পানি তো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, সেটা কিন্তু রেগুলেটরি আপনার প্যারামিটার মধ্যে থাকবেই। মানে আন্ডার ভ্যালুড বলে যে সেটাতে ম্যানিপুলেশন হয় না বা হতে দেবে, সেটা ইটস নট দ্য কেস এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আপনার যেটা এসএসসি চাচ্ছে সেটা হচ্ছে যে এটা কি কোনো একটা ম্যানিপুলেটিভ স্কিমে পড়েছে কিনা। বাট আপনি যেটা বললেন যে দেয়ার আর মেনি স্টকস, নট দ্য এন্টায়ার মার্কেট ইজ আন্ডার ভ্যালুড, বাট দেয়ার আর মেনি স্টকস হুইচ আর আন্ডার ভ্যালুড। বাট আন্ডার ভ্যালুড স্টকটাও যাতে আপনার প্রপার ভ্যালুয়েশনে আসে, সেটা যাতে আপনার যৌক্তিকভাবে রিজনেবলি আসে, লজিক্যালি আসে এবং রাইটলি আসে,
সেটাই যে আপনার বিসেকের বা ধরেন রেগুলেটর যেই থাকে তার দেখা, রেগুলেটর বলতে আমি এখানে স্টক এক্সচেঞ্জ কি জি। প্রথমে বোঝাচ্ছি, বিকজ দে আর দ্য প্রাইমারি রেগুলেটরস। তো ওনারা ওনাদের কার্যপরিধির মধ্যে এটা সবসময় রাখবে, হ্যাঁ, ইটস নাথিং রং উইথ ইট। এবং এটা মানে ধরেন ইটস এ মানে গ্লোবালি অ্যাকসেপ্টেড প্র্যাকটিস। না আমরা যদি আসলে হচ্ছে ঠিক আছে এই বিষয়গুলো এটা আসলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরাও হচ্ছে একটু সজাগ থাকলো সেটাও ঠিক আছে, কিন্তু একটু জানতে মানে একটা কোম্পানির রেফারেন্স দিয়ে যদি বলি মালিক স্পিনিং, যার মধ্যে 3টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি রয়েছে মালিক স্পিনিং, এবং এই কোম্পানির পিই রেশিও হচ্ছে 8.11, এবং ইপিএস যদি বলি সেটাও হচ্ছে 4 টাকা 4 পয়সা। তো সেখানে তো এই কোম্পানিটির প্রাইস যে বাড়ছে সেটা তো হচ্ছে কারেকশনও হতে পারে, একটা যৌক্তিক জায়গায় হচ্ছে একটা এটার শেয়ার প্রাইস যাবে, এটাই তো হচ্ছে ন্যাচারাল, তাই না? অবশ্যই আপনার ধরেন আপনি যেটা বললেন ভেরি কারেক্টলি সেই, দেখেন এটাতে দামটা যে বেড়েছে সেটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো আপত্তি আছে। জি। যেটা হচ্ছে যে দামটা কি ঠিকভাবে বেড়েছে কিনা, দামটা এখান থেকে ধরেন আরো ডাবলও হতে পারে, যেহেতু আপনি বললেন যে এটা পি রেশিও বা অন্য যে প্যারামিটারগুলি আছে সেগুলি দিজ আর অল ফেভারেবল। বাট যেটা মানে এটা ধরে নেওয়াটা ঠিক হবে না যে এখানে একটা অন্যায় হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে এবং ওইটাই এসইসি ধরতে যাচ্ছে। এসইসি যেটা চাচ্ছে বা ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ওয়েদার এভরিথিং ওয়েন্ট ওয়েল অর নট। হ্যাঁ, সেখানে আপনার আমার মনে হয় যে এই দিন এটা তো ধরেন আপনার একটা রেগুলার প্র্যাকটিস, এটা করাই যেতে পারে, কিন্তু এটার জন্য কোনো ফিয়ার ক্রিয়েট করা ঠিক হবে না। কারণ আপনি যেটা বললেন যে আমি ধরেন আই এম বাইং এ শেয়ার্স, আমি জানলাম যে এটা আন্ডার প্রাইস, এখানে যতই আপনার অ্যাজ লং অ্যাজ আই এম ডুইং ইন দ্য রাইট ম্যানার, আমার টাকা আছে, আমি শেয়ার কিনছি, এবং আমি যদি মনে করি যে যৌক্তিক প্রাইস এখন যেটা আছে তার চেয়ে আরো 20 টাকা বেশি হতে পারে, আই উইল কিপ অন বাইং। এখানে এটা ইনভেস্টিগেশন হতে পারে, এটা ইন্সপেকশন হতে পারে, but I don't have to be, I mean, very scared of the আপনার এই রেগুলেশন বা রেগুলেটরি ইন্টারভেনশন। আমি যদি রাইট ইনভেস্টর হই তাহলে আই কিপ অন ডুইং হোয়াট আই হ্যাভ বিন ডুইং ফর দ্য লাস্ট ফিউ ডেজ, কারণ আমি আই বিলিভ ইন দ্য স্টক। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করব এখানেই। তো আমরা আসলে প্রত্যাশা করছি যে যে কোনো সিদ্ধান্ত বিএসসি বা ডিএসসি নেক সেটা আসলে পুঁজিবাজারের স্বার্থে, অবশ্যই বিনিয়োগকারীদের স্বার্থেও। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে অবশ্যই, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।